কে ওখানে? কে? বেশি আওয়াজ করবার চেষ্টাও করবি না, নয়তো যেখানে তোর স্বামী গেছে না। এই নাও তোমার টিফিন। আরে শোনো না, কি হলো? কিছু কথা তো বলো, রাগ করে আছো? আমি কোনো কথাই বলতে চাই না। তোমার কাছে আমার জন্য সময় কোথায়? সব সময় শুধু কাজ কাজ আর কাজ। কি করব? এত পরিশ্রম তো তোমার জন্যই করছি, যাতে তোমাকে জীবনের সব আনন্দ দিতে পারি। তুমি রেন্টের ট্যাক্সি চালাও, সারা দিন কাজের মধ্যে থাকো। আমার জন্য সময় কোথায় তোমার? আর এটা একটা কাজ হলো? আমরা এত বড় বাড়িতে থাকি আর তুমি ট্যাক্সি চালাও। জানো সোসাইটিতে সবাই কি ধরনের কথা বলে? আমার একদম ভালো লাগে না। তুমি তো জানো আমার মাথার উপর ঋণের বোঝা আছে, আর বাবার বিজনেসটাও ডুবে গেছে, বাবা অফ হয়ে গেছে। আর এই বাড়িটা, এবার এই বাড়িটাও আমাদের হাত থেকে চলে যাচ্ছে। একবার যদি ওই ঋণের বোঝাটা মিটিয়ে দিতে পারলে আমি অন্য একটা কাজ খুঁজে নেব। হ্যাঁ, এবার একটু হাসো হাসো, আর রাগ করো না। সত্যি বলবো ভাই, মাথা খারাপ হয়ে যাচ্ছে, বাঁচার ইচ্ছেটাই চলে যাচ্ছে। আরে মনে হচ্ছে যেন সবকিছু ছেড়ে ছেড়ে কোথাও চলে যাই, ব্যাস। সারা দিন রাত পরিশ্রম করো, তারপরেও এই টেনশন পিছনই ছাড়ছে না আমার। পরিবারকেও টাইম দিতে পারছি না, আর এই ট্যাক্সি চালানোর কাজ। তারপর যাবে কোথায়? উপরে। দিন দুপুরে এক ট্যাক্সি ড্রাইভার দীপককে গুলি করে হত্যা করা হলো, আর বাইকে আসা অপরিচিত হত্যাকারী পালিয়ে গেল। দীপককে সঙ্গে সঙ্গেই পাশের সরকারি হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করে দেওয়া হলো, কিন্তু দীপক হসপিটালেই মারা গেল। আসলে কি কারণ থাকতে পারে এই হত্যার পিছনে? শুনুন, আপনি শান্ত হন। স্যার, ইনি হলেন দীপকের স্ত্রী। আমি ফোন করেছিলাম। বডিটাকে পোস্টমর্টমে পাঠিয়ে দাও। ইয়েস স্যার। দেখুন, আপনি একটু শান্ত হন। আপনাকে কয়েকটা প্রশ্ন করার আছে। আপনাকে থানায় আসতে হবে। প্লিজ। দেখুন, আমি বুঝতে পারছি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে এখন আপনি যাচ্ছেন, কিন্তু প্লিজ আপনি একটু কোঅপারেট করুন, যাতে আপনার হাজবেন্ডের খুনিকে আমরা ধরতে পারি। স্যার, দীপক তো খুব সাধারণ একজন মানুষ ছিল। ও তো কারোর কোনোদিনও ক্ষতি করেনি। তাহলে ওকে কে এত নির্মমভাবে হত্যা করলো স্যার? দীপক বাবুর কারুর সঙ্গে শত্রুতা বা ঝগড়া ছিল? এই বল, 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 কোথায় আমার টাকা? বল। দেখুন দাদা, দেখুন, আমি আপনার টাকা ঠিক মিটিয়ে দেবো। এখন আমার কাজের অবস্থা ভালো না, তাই আস্তে আস্তে সব টাকা দিয়ে দেবো। এই, তোর কাজ আস্তে আস্তে চলুক বা দৌড়ক, যদি আমি আমার টাকা না পাই না, তাহলে কি করছেন আপনি? চল হাট। টাকা উসুল করবার অনেক পদ্ধতি জানা আছে। সত্তু দাদা, আমি আপনার টাকা মিটিয়ে দেবো। চল হাট। টাকা আমার ফেরত চাই, তাড়াতাড়ি। তুমি এক কাজ করো, তুমি আমার সব গয়না বেচে দাও, কিন্তু ধার শোধ করে দাও তুমি। পাগল হয়ে গেছো নাকি?
আমি সব দিয়ে দেবো। আর তুমি আমার কথা মন দিয়ে শোনো, যদি বাই চান্স আমার কিছু হয়ে যায় না, তখন তুমি ইন্স্যুরেন্সের টাকা দিয়ে এইসব ধার শোধ করে দিয়ে একটা ভালো জীবন কাটিয়ে নিও প্লিজ। এসব কি বলছো তুমি? তুমি এটা জানো না, সত্তু দাদা খুব ডেঞ্জারাস লোক। এই সত্তর ব্যাপারে খোঁজ নাও আর ওকে নিয়ে এসো। স্যার আচ্ছা, আপনি তাহলে এখন আসতে পারেন। আমাদের প্রয়োজন হলে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেব। আপনি চিন্তা করবেন না, আমরা আপনার হাজবেন্ডের খুনিকে অবশ্যই ধরব। ঠিক আছে স্যার। এই হলো সত্তু ভাই। স্যার, আমায় কেন তোলা হয়েছে? কি করেছি আমি? দীপককে খুন করার পরে আবার জিজ্ঞেস করছিস কি করেছি? স্যার, আমি কেন ওকে প্রাণে মারবো? কারণ ও তোর কাছ থেকে টাকা নিয়েছিল। হ্যাঁ স্যার, আমি সুদে টাকা খাটানোর ব্যবসা করি। দীপক আমার থেকে 6 লাখ টাকা নিয়েছিল, কিন্তু ফেরত দিচ্ছিল না। তাই তুই ওকে মেরে ফেলবি? না স্যার, দেখুন আমি ধান্দা করে খাই, টাকা সুদে খাটানোই আমার কাজ। হ্যাঁ, এখন যে মানুষের থেকে আমি টাকা ফেরত পাবো তাকে কেন আমি প্রাণে মারবো? তাতে কি আমার টাকা ফেরত চলে আসবে? সেই মানুষটা বেঁচে থাকলে তবেই তো আমার লাভ হবে। একে আটকে রাখো যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে। স্যার, স্যার, স্যার শুনছেন? আমার মনে হয় না সত্য দীপককে খুন করেছে। স্যার, দীপকের বডিতে যে বুলেট পাওয়া গেছে, আমাদের সেই বন্দুক সাপ্লায়ারকে খুঁজতে হবে, যাতে আমরা তার থেকে কিছু সন্ধান পাই। রাইট, খোঁজ নিয়ে দেখো বুলেটটা কোন বন্দুকের, আর এটা সাপ্লায়ার কে, আর সমস্ত খোঁচরদের অ্যাক্টিভ করো ফাস্ট। স্যার। পুলিশ সত্তু ভাইকে জিজ্ঞাসাবাদ করল, আর পুলিশ এটা জানতে পারল যে দীপককে সত্তু ভাই মারেনি। তাহলে কি সত্যিই দীপকের খুনের পিছনে সত্তু ভাইয়ের হাত ছিল না? একদিক থেকে ভেবে দেখতে গেলে হয়তো সত্তু ভাইয়ের কথা বিশ্বাস করা যেতেই পারে। দীপকের হত্যার ঘটনার রহস্য বাড়তেই থাকছিল। দীপকের সাথে সাথে কি রসিকার প্রাণেরও ভয় রয়েছে? এমন কেউ আছে যে রসিকাকে বারবার লুকিয়ে লুকিয়ে দেখছিল। পুলিশ তাদের তদন্ত জারি রেখেছিল, আর তখনই পুলিশের হাতে একজন অস্ত্র সাপ্লায়ার ধরা পড়ে। দেখুন স্যার, এই হলো মুন্না, মাল সাপ্লাই করে থাকে। স্যার ক্ষমা করে দেবেন, পেটের দায়ে কোনো না কোনো কাজ তো আমাদের করতেই হয়, আর অন্য কোনো কাজ তো আমি পারিও না স্যার, শুধু এটাই পারি, আর এতে ঝট করে টাকাও পাওয়া যায়। তুই টাকা পাওয়ার জন্য অবৈধ কাজ করবি? তুই জানিস তোদের মতো লোকেদের জন্যে ক্রাইম কত বেড়ে গেছে? স্যার এইসব কিছু শুনে আমাদের কি হবে? ক্রাইম বাড়ুক বা কমুক, আমাদের কাজ হলো বন্দুক বিক্রি করা, আর বন্দুক কে নেবে, সেটা দিয়ে কি করবে, কাকে খুন করবে, তাতে আমাদের কি যায় আসে? কিন্তু আমাদের যায় আসে। আইন ব্যবস্থাকে ঠিক রাখতে এটা আমাদের দরকার। তুই সত্যি করে বল, MK সিরিজের বন্দুক তুই 15 দিনের মধ্যে কাকে কাকে বেচেছিস? এত বন্দুক বিক্রি করি আর এত গ্রাহক নিতে আসে, এসব কি করে মাথায় রাখবো? সোজা আঙুলে ঘি উঠবে না। একে এত মার মারো, বন্দুক তো দূরের কথা, বুলেটের নাম্বারও যেন ওর মনে পড়ে যায়। স্যার, বল বল, মুখ খোল, বল। স্যার লাগছে। মুন্নাকে জিজ্ঞাসাবাদ চলছিলই, আর মুন্না এত সহজে সবকিছু বলে দেবে এমন লোক নয়। পুলিশ ডিপার্টমেন্ট নিজেদের তরফ থেকে সম্পূর্ণ প্রচেষ্টা চালাচ্ছিল। বিশেষ করে অবৈধ কারবারের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের থেকে আইনকে বেশি ভয় পায় এর পিছনে যারা যুক্ত রয়েছে তারা। আর অন্যদিকে উপযুক্ত প্রমাণ সাক্ষ্য না পাওয়ার জন্য ওই সত্তু ভাই জামিন পেয়ে গিয়েছিল। তারপর কে কে ওখানে?
কে ওখানে? কে? বেশি আওয়াজ করবার চেষ্টাও করবি না, নয়তো যেখানে তোর স্বামী গেছে না সেখানেই পাঠিয়ে দেব তোকে, বুঝলি? তুমি মেরেছো দীপককে? না, কিন্তু যদি মেরে দিতাম তাহলে ভালোই হতো। পুলিশ আমার পেছনে লেগেছে, আর আমি সালা তোদের টাকা দিয়ে সাহায্য করেছি। এটাকে ব্যবসা বলে। সুদ নিতে তুমি, সুদখোর তুমি। একে সাহায্য বলে? এই, বেশি কথা নয়, নালে তোর জীবনের সুদটা না এখনই এই মুহূর্তেই শেষ করে দেব। হ্যাঁ, বল কবে দিবি আমার টাকা? সে তো দীপক নিয়েছিল, আর দীপক তো আর নেই। তাহলে কিসের টাকা? এই, বেশি চালাকি দেখাবি না। যদি আমি আমার টাকাটা না পাই না, তাহলে মনে রাখবি। দিয়ে দেব। দীপকের ইন্স্যুরেন্সের টাকা ঢুকবে, তখন তোমার টাকা আমি দিয়ে দেব। এক মাসের সময় দিলাম। স্যার, কি হয়েছে? কিছু ইনফরমেশন পেলে? স্যার ওকে কয়েক ঘা দিতেই ও তখনই এম সিরিজের বন্দুক কাকে কাকে বেঁচেছে তাদের স্কেচ করিয়ে দিয়েছে। এই স্কেচগুলো তুমি সব থানাতে ছড়িয়ে দাও। ওকে স্যার। মনে হয় না এই কাজটা কোনো হিস্ট্রি শিটারের। কেন স্যার? যে দূরত্ব থেকে গুলি করা হয়েছে তাতে মনে হচ্ছে কাজটা নতুন কারো। এমকে সিরিজের বন্দুক বেশিরভাগ লোক কিন্তু ব্যবহার করে না, কারণ এটা ডেইলি ইউজ হয়ে গেছে, আর এটা খুবই সস্তা, আর বেশিরভাগ ধরা পড়ার চান্স থাকে। এমনটা কেন স্যার? এমকে সিরিজের ফুল ফর্ম হলো মার্ক, আর এটা খুব সহজেই অ্যাভেলেবেল। এর লাইসেন্সও খুব ইজিলি পাওয়া যায়, আর এর রেঞ্জও খুব কম হয়। আর কোনো হিস্ট্রি শিটার এত কম দূরত্বে ফায়ার করার রিস্ক নেয় না। এতে রিস্ক নেওয়ার মানে হলো মিসও হয়ে যেতে পারে। যদি টার্গেট মিস হয় তাহলে যে গুলি চালিয়েছে সে ধরাও পড়তে পারে। ঠিক সেরকমই মুন্না করেছে, কারণ ওর গ্রাহক কমে গেছে, সেই জন্যও স্কেচ বানিয়েছে। হতে পারে স্যার। তাও এই স্কেচগুলো সব থানাতে ছড়িয়ে দাও। ওকে স্যার। স্যার, স্যার ওই সত্তু, আপনি তোকে জামিন দিয়ে দিলেন। ও আমার বাড়িতে গিয়েছিল, আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছিল। দেখুন, ওর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই বলে ওকে আমরা ছেড়ে দিয়েছি। ওনাকে হুমকি দেওয়ার রিপোর্ট তুমি লেখাও আর সত্তুকে নিয়ে এসো। ওকে স্যার, চলুন। একদিকে দীপকের হত্যাকারীর খোঁজ পুলিশের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল, আর অন্যদিকে সত্তুর এই ওপেনলি রসিকাকে হুমকি দেওয়া। পুলিশ রসিকার কমপ্লেন অনুযায়ী সত্তুকে আবার গ্রেফতার করে, যাতে রসিকা সেফ থাকতে পারে। কিন্তু সেটা কতদিন? স্যার, ইচ্ছে হলেই তুলে আনেন, এবার যেতে দিন। তোর বিরুদ্ধে কমপ্লেন আছে, তুই রসিকা ম্যাডামকে হুমকি দিয়েছিস। আরে স্যার, আমি তো ওর কাছে আমার টাকা চাইতে গিয়েছিলাম। তো টাকাকে এভাবে ধমকে চাওয়া যায় নাকি? স্যার, একে তো এই ফ্যামিলি আমার টাকা খেয়ে নিয়েছে, তার উপরে আমাকে ফাঁসিয়েও দিচ্ছে। চুপ কর। স্যার, এই ছবিটা সব জায়গায় সার্কুলেট করে দেওয়া হয়েছে। স্যার, এই ফটো? তুই চিনিস একে? হ্যাঁ, এ তো ঋষি, তুমি তুমি তো ভয় পাইয়ে দিয়েছিলে। আমি তো ভয় দেখাতে চাইনি, তারপর ভাবলাম একটু ভয় দেখিয়েই দিই। আর এই দরজা এইভাবে খোলা রাখা উচিত নয়, যদি সত্য এসে যায় তো। সত্তুর জন্য চিন্তা করতে হবে না, ওকে আমি অ্যারেস্ট করিয়ে দিয়েছি। আর পুলিশের কথা বললে, ওরা তো দীপকের খুনিকে ধরতেই ব্যস্ত, আর ইন্স্যুরেন্সের টাকা চলেই আসবে। তারপর তুমি আর আমি দূরে কোথাও চলে যাব। দূরে তো যাবই, আগে তুমি একটু কাছে তো এসো।
বাহ, খুব ভালো প্ল্যানিং ছিল। পুলিশ এতটাও বোকা নয় যতটা আপনি ভেবেছিলেন। আমি আপনার বাড়ির বাইরে একজন কনস্টেবলকে রেখে দিয়েছিলাম নজর রাখার জন্যে। আর তাছাড়া সত্তু আমাদের ওর পরিচয় দিয়েই দিয়েছে। নিয়ে চলো দুজনকে, চলো। সত্তু পুলিশের কাছে ওই স্কেচ দেখে ওর পরিচয় পুলিশকে জানিয়ে দিয়েছিল। সত্তু ওই লোকটাকে খুব ভালো করে হয়তো চিনত না, কিন্তু সত্তু দুই একবার রসিকাকে লুকিয়ে লুকিয়ে ঋষির সঙ্গে দেখা করতে দেখেছিল। পুলিশ যে মুহূর্তে এই কথাটা জানতে পারল, তারা তাড়াতাড়ি স্টেপ নিতে শুরু করল আর ঋষিকে ধরার জন্য রসিকার বাড়ির সামনে একজন কনস্টেবলকে সিভিল ইউনিফর্মে ডিউটিতে রেখেছিল। আর কিছুদিনের মধ্যেই ঋষি রসিকার সঙ্গে দেখা করতে এলো আর ধরা পড়ে গেল। কিন্তু আসলে রসিকা দীপককে কেন মেরেছিল? কী কারণ থাকতে পারে? বল, দীপককে কেন মারলি? স্যার, আমি তো দীপককে বিয়েই করতে চাইনি। আমি তো ঋষিকে ভালোবাসতাম, কিন্তু বাড়ির লোক জোর করে দীপকের সাথে আমার বিয়ে দিয়ে দেয়। হ্যাঁ স্যার, স্যার আমরা দুজন কলেজে পড়ার সময় থেকে একে অপরকে ভালোবাসি। তো দীপককে ডাইভোর্স দিয়ে ওকে বিয়ে করে নিতে খুন করার কি দরকার ছিল? স্যার, ভালো জীবনের জন্য আমাদের টাকার প্রয়োজন ছিল। আর যখন জানতে পারি যে দীপকের কাছে একটা ভালো লাইফ ইন্স্যুরেন্স পলিসি রয়েছে, যদি বাই চান্স আমার কিছু হয়ে যায় না, তখন তুমি ইন্স্যুরেন্সের টাকা দিয়ে ওই ধারগুলো সব শোধ করে দিয়ে একটা ভালো জীবন কাটিয়ে নিও প্লিজ। তখন ওকে সরিয়ে দেওয়ার প্ল্যান করলাম, যাতে ওই টাকায় আমরা একটা ভালো জীবন কাটাতে পারি। স্যার, স্যার এই পুরো প্ল্যানটাই রসিকারই ছিল। হ্যাঁ? আর এক্সিকিউট তুই করেছিস। এবার তোমরা দুজন মিলে জেলের ভিতরে ভালো করে জীবন কাটিও, আর তাও আলাদা আলাদা। আজকাল মানুষ পশুর থেকেও বেশি ভয়ঙ্কর হয়ে উঠছে। এই কেমন সমাজে বাস করছি আমরা, যেখানে টাকার জন্য একজন স্ত্রী তার স্বামীকে মারার প্ল্যান তৈরি করছে আর নিজের প্রেমিকের সঙ্গে মিলে নিজের কারণেই বিধবা হয়ে যাচ্ছে। এই ঘটনা আপনাদের সামনে আমি এই কারণে তুলে ধরছি, যাতে আপনারা এই ভুল না করেন। আমাদের একটা ভালো সমাজের প্রয়োজন, যেখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শান্তিতে বসবাস করে। আমি রানী চ্যাটার্জি এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ক্রাইম চক্রের একটা নতুন এপিসোডের নতুন ঘটনাকে সঙ্গে নিয়ে। ততক্ষণ সাবধান থাকবেন, সতর্ক থাকবেন আর দেখতে থাকবেন ক্রাইম চক্র। জয় হিন্দ।